কলম্বো টেস্টের চতুর্থ দিন সকালে ভারত অধিনায়ক শুভমান গিল যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, বিকাল হতে হতে তা একটা অস্বস্তিকর প্রশ্নে রূপ নিয়ে নেয়। শুভমান গিল কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? শ্রীলঙ্কাকে ফলো অন ফোর্স করানোটা কি ঠিক হয়েছে, নাকি ভারতের আরেকবার ব্যাটিং করে ম্যাচটাকে সেফ সাইডে নিয়ে যাওয়াটা প্রয়োজন ছিল? টি এর সময় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল 3 উইকেটে 199। ভারতের ইনিংস থেকে তারা রান থেকে মাত্র পিছিয়ে ছিল তখন 14 রানে। শ্রীলঙ্কার তখন এই টেস্ট এমন কি জিততেও পারে, এই ভাবনাটা উকে দেওয়াটা অস্বাভাবিক না। কেননা ধরুন মাত্র 14 রানে পিছিয়ে আছে, হাতে 7 উইকেট আছে। শ্রীলঙ্কা যদি 150 রান প্লাস একটা লিড পায়, তাহলে কলম্বো টেস্টের পঞ্চম দিনে ভারত যেখানে রেজাল্টের জন্য অবশ্যই খেলবে, ড্রয়ের জন্য খেলবে না, তখন শ্রীলঙ্কার একটা জয়ের চান্স হয়ে গেলেও যেতে পারে। ফলে ওই যে সিদ্ধান্তটা ফলো অন ফোর্স করানোর শুভমান গিলের, সেইটা একটা অস্বস্তিকর প্রশ্নের রূপ নিয়েছিল আমি বলছিলাম। কিন্তু টি এর পরে বুম, আধা ঘন্টা 40 মিনিটের একটা সময় যেইখানটাতে শ্রীলঙ্কার 3 উইকেট তুলে নিয়ে ভারত ম্যাচের কন্ট্রোলটা এখনো নিজেদের হাতে রেখেছে, প্রবলভাবে আবার নিজেদের কাছে নিয়ে এসেছে। বৃষ্টির কারণে যথারীতি আরও একটা দিনের খেলা আর্লি শেষ হয়েছে, এবং যখন শেষ হয় তখন শ্রীলঙ্কার সেকেন্ড ইনিংসের স্কোর 6 উইকেটে 229। অর্থাৎ ভারতের যে মাত্র 16 রানে এখন শ্রীলঙ্কা এগিয়ে আছে, তাদের হাতে রয়েছে 4 উইকেট। পঞ্চম দিন বৃষ্টি সবকিছু মাথায় রেখো, এখন ভারতের জয় ভিন্ন অন্য কোনো রেজাল্ট কি আসলে দেখা যাচ্ছে? অথচ সেটা দেখা যাচ্ছিল এক সময় যেটা ভেরি আনলাইকলি, থার্ড ডে শেষও ইভেন মনে হচ্ছিল যে না, এই টেস্টের সম্ভাব্য রেজাল্ট হয় ভারতের জয় অথবা ড্র, এবং সেই ড্রতেও বৃষ্টির একটা বড় অবদান থাকবে। শ্রীলঙ্কার জয়টাকে আসলে এক্সক্লুডই করে দেওয়ার মতো অবস্থা ছিল। তবে চতুর্থ দিন ভারতের ওই সিদ্ধান্তের কারণে শ্রীলঙ্কার জয়টা পর্যন্ত সম্ভাব্য ফলের মধ্যে চলে আসে। যেটা আমি বললাম, টি এর সময় শ্রীলঙ্কার যে অবস্থাটা ছিল, সেইখান থেকে ভারতের এই কামব্যাকটা আবার আরেক দফায় নিজেদের মুঠোয় ম্যাচটা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াটা হলো কিভাবে। দেখেন, এই চতুর্থ দিন যখন খেলা শুরু হয়েছিল, তখন আর্লি কাজ ভারতের ছিল শেষ 2টা উইকেট তুলে নেওয়া শ্রীলঙ্কার, এবং সেইটা তারা করতে পেরেছে। 8 ওভার সময় লেগেছে তাদের, এবং সেইখানটাতে 25 রান মাত্র অ্যাড করে 290 রানে শ্রীলঙ্কা অল আউট হয়ে গিয়েছে। সারাংজয়ের শেষ 2টা উইকেট নিয়েছেন, যদিও তার মধ্যে ওই শ্রীলঙ্কার সোনাল দিনুসা, তিনি কিন্তু ঠিকই এই সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। মাঝখানের ইনিংসটাও 84 রানে, দুর্দান্ত একটা সিরিজ এই শ্রীলঙ্কার ব্যাটসম্যানের কাটছে। 290 রানে যখন শ্রীলঙ্কা অল আউট হয়, তখন ভারতের প্রথম ইনিংসের স্কোর যেহেতু 503 রান, 213 রানে ভারতে গিয়ে, অতএব তাদের ওই লাক্সারির জায়গাটা ছিল যে তারা ফলো অন ফোর্স করাবে শ্রীলঙ্কাকে, অর্থাৎ তাদেরকে আবার ব্যাটিংয়ে পাঠাবে, নাকি নিজেরাই আবার ব্যাটিং করে এই যে 213 রানের লিডটাকে ধরেন 350 400 পর্যন্ত নিয়ে গিয়ে যদি ডান ছেড়ে দেয়, উইকেট ততক্ষণে আরও একটু খারাপ হতে পারে, হওয়ার চান্স তো রয়েছে। 4 ডে পেরিয়ে গিয়ে 5th ডেতে যদি উইকেট যায়, তখন বৃষ্টি মাথায় রেখেও ওইটা করা যেত। আর এখনকার সময়ের ক্রিকেটে আসলে বেশিরভাগ ম্যাচেই ফলো অন ফোর্স করার না টিমগুলো এবং টিমগুলোর ক্যাপ্টেন, এবং সেই জায়গাটাতে আসলে ওই যে বোলারদের একটু রেস্ট দেওয়ার ব্যাপার রয়েছে, রেজাল্ট ফোর্স করার ব্যাপার রয়েছে। তো এই ট্রেন্ডটা আসলে ওরকম নেই, এবং আমিও ভেবেছিলাম যে ভারত হয়তো বা ফলো অন ফোর্স করা মানে, কিন্তু ভারতের ক্যাপ্টেন শ্রীলঙ্কাকে ঠিকই ফলো অনটা ফোর্স করায়, আবার ব্যাটিংয়ে পাঠায়। শুরুতে কিন্তু সিদ্ধান্তটা ভুল মনে হচ্ছিল না। ধরেন শুরুতে মোহাম্মদ সিরাজ হচ্ছে লাহিরুদ্দিনের উইকেটটা তুলে নিলেন, যদিও সেকেন্ড উইকেটে একটা ভালো পার্টনারশিপ হয়েছে ওইখানটাতে, এবং সেই পার্টনারশিপ 50+ হয়ে যাওয়ার পর সেইটা ব্রেক হয় যখন কামিল মেসারা জাড্ডুর বলে, রবীন্দ্র জাদেজার বলে তিনি এলবিডব্লিউ হয়ে যান। ইনফ্যাক্ট আম্পায়ার্স কলে সেটা এলবিডব্লিউটা ঠিক ছিল। তারপরে যখন ফার্স্ট সেশনটা শেষ করে শ্রীলঙ্কা, তখন 2 উইকেটে 83 রান, এবং সেকেন্ড সেশনটাতে তারা আরও 116 রান অ্যাড করে মাত্র একটা উইকেট হারিয়ে। ওই জায়গাটাতে তারা সূর্যবন্দরের সঙ্গে একটা বিগ পার্টনারশিপ ওই জায়গাটাতে হয়ে যায় কামিন্দো মেন্দিসের, এবং 100+ রানের যে পার্টনারশিপটা, সেই সময়টাতে তো মনে হচ্ছিল যে ভারতের ক্যাপ্টেনের ওই আবার শ্রীলঙ্কাকে যে ব্যাটিংয়ে পাঠিয়েছে, সেই সিদ্ধান্তটা আসলে প্রশ্নবিদ্ধ, সেই সিদ্ধান্তটা আসলে ভুলই হয়ে গিয়েছে কিনা। সেই পার্টনারশিপটা ব্রেক হয় যখন হচ্ছে